আজকে আমি তোমাদের সাথে একদম অন্যরকম স্বাদের একটা রেসিপি শেয়ার করতে চলেছি। তো আশা করি এটা দেখে বুঝতে পেরেছো এটা কি। এটা হচ্ছে মোচা। মোচাটাকে ছাড়িয়ে এভাবে কিন্তু কুচিয়ে নিয়ে জলে দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। তো সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটুখানি হলুদ দিতে হবে, নাহলে কিন্তু মোচাটা কালো হয়ে যাবে। তো সেদ্ধ করার পর দেখো মোচাটাকে আমি জল থেকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। আর আমি এখানে নিয়ে নিয়েছি মটর ডাল বেটে। এটা কিন্তু আমি ভিজিয়ে রেখে তারপর বেটেছি বা পেস্ট করে নিয়েছি। তো ডালের মধ্যে দিয়ে দিয়েছি আমি হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি মোচা। মোচাটা দিয়ে কিন্তু আমি ভালোভাবে এটার সাথে মেখে নেব। তো ওয়েলকাম টু মাই প্রোফাইল, আমি শ্রাবণী তোমাদের জন্য আজকে একটা নতুন রকমের রেসিপি নিয়ে চলে এসেছি। তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, আর পরিমাণ মতন একটু লবণ। হলুদটা যেহেতু আমি আগেই দিয়ে দিয়েছি সেহেতু আর এখন হলুদ দেবো না। তো এগুলো দেওয়ার পর আমি কিন্তু এবার মোচাটাকে ডালের সাথে ভালোভাবে মেখে নেব। তো এখানে বলি আমি কিন্তু কোনো রকমের কোনো বেসন এখানে দিইনি যে বড়া করার জন্য। তো এটা দিয়ে আমি কিন্তু একটা রসা তৈরি করব। তো শুধু মোচার বড়াও খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগে? তো মোচা যখন রান্না করে খেতে খেতে একঘেয়েমি হয়ে যায় তখন কিন্তু এইভাবে করেও খাওয়া যায়। তো এবার দেখো বড়াগুলো কিন্তু আমি ভেজে নেবো। তো অনেকে মনে করো বেসন ছাড়া বড়া ভাজলে ফুলে যায়, কিন্তু না, বেসন ছাড়া বড়া ভাজলেও দেখো গোটা থাকে, সেটা এখানে দেখলেই বুঝতে পারবে, একদম গোটা গোটা বড়াগুলো হবে। তো দেখো সব বড়াগুলো কিন্তু আমি এবার উল্টি পাল্টি বেশ লাল করে ভেজে নেবো। তো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে আঁচটা কিন্তু লো টু মিডিয়াম ফ্লেমেই রাখতে হবে। একদম হাই আঁচে কিন্তু ভাজা যাবে না, তাহলে বড়াগুলো ঠিকঠাক ভাজা হবে না। তো তোমরা এখানে বড়ার আকারগুলো অন্যরকম চাইলে দিতে পারো, আমার যেটা সহজ মনে হয়েছে আমি কিন্তু সেটাই দিয়েছি। তো এখানে দেখো মোচার বড়া আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি একটা প্লেটে বা থালার মধ্যে। এবার বাকি যেই ব্যাটারটা ছিল, মোচাটা ছিল, সেটা দিয়েও কিন্তু আমি এবার বড়াগুলো ভেজে নেবো। তো এখানে সব বড়াগুলো আমি ভেজে নিয়েছি, এবার একে একে সব বড়াগুলো একটা থালায় তুলে নিচ্ছি। এবার আমি দেখো এটা রান্না করার জন্য নিয়ে নিয়েছি বেগুন। আলু দিয়ে তো খাওয়াই হয়, চলো বেগুন দিয়ে আজকে ট্রাই করে দেখবো। তো এবার দেখো বেগুনের সাথে নিয়ে নিয়েছি একটু টমেটো আর একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। এবার এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো বেগুন। বেগুনগুলো দিয়ে কিন্তু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। তো এখানে বেগুন ভাজার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে কিন্তু লবণ দিয়ে বেগুনটা ভাজলে হবে না, তাহলে কিন্তু বেগুনটা গলে যাবে। তো এখানে কিন্তু বেগুনটা ঠিক ততক্ষণই ভাজতে হবে যতক্ষণ না লাল হয়ে যাচ্ছে। তো এখানে বেগুন দেখো আমার লাল হয়ে গেছে, তাই আমি বেগুনটাকে এবার তুলে রাখলাম। তো তুলে রাখার পর যে তেলটা ছিল তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা আর একটু জিরে। তো এখানে চাইলে তোমরা একটু গোটা গরম মশলা দিতে পারো। তো এখানে এটা ফোড়নটা দেওয়ার পর ফোড়নটা একটু নেড়ে ছেড়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটোটা দিয়ে আমি আবার কিন্তু দুই এক মিনিটের মতন বা কয়েক সেকেন্ড মতন নেড়ে ছেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে নেওয়ার পর আমি একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় বা ভাজা হয়ে। তো একটু হলুদও কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি যাতে কালারটা ঠিকঠাক আসে। টমেটো দিলে তো এমনিতেই তরকারির কালার অসাধারণ হয়। আর এখানে আমি মশলা হিসেবে নিয়ে নিয়েছি জিরে, কাঁচা লঙ্কা আর আদা। ভালো করে আমি বেটে নিয়েছি বা পেস্ট করে নিলেও কিন্তু হবে। তো এবার এই মশলাটার ভেতরে আমি দিয়ে দেবো একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর সাথে দিয়ে দেবো একটু হলুদটা কিন্তু আমি আগেই দিয়ে দিয়েছি, লবণটাও দিয়ে দিয়েছি। তো তোমরা যদি মনে করো এর ভেতরে মিশিয়ে দেবে তাতেও কিন্তু অসুবিধা নেই। তো এবার দেখো এগুলো মিক্স করতে করতে এদিকে কিন্তু আমার টমেটোটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো এবার এই মশলাটা আমি কিন্তু এই কড়াইয়ের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিয়ে আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষে নেব। তো এখানে মশলাটা কিন্তু ঠিকঠাক ভাবে কষে নিতে হবে, নাহলে কিন্তু কাঁচা মশলার গন্ধ আসবে। তো দেখো মশলাটা ঠিক ততক্ষণই কষতে হবে যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। আর মশলাটা যাতে ধরে না যায় তার জন্য বাটিটা ধুয়ে একটু জল দেওয়া যেতে পারে। তো দেখো মশলাটা আমার এখানে কষা হয়ে গেছে। এবার আগে থেকে যে বেগুনটা ভেজে রেখেছিলাম সেই বেগুনটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পর আমি আবার 2-1 মিনিট মতন কিন্তু নেড়ে চেড়ে নেবো যাতে মশলার সাথে বেগুনটা ভালোভাবে মেখে যায়। তো এখানে দেখো মশলার সাথে বেগুনটা ভালোভাবে মেখে গেছে। তো এবার আমি দিয়ে দেবো জল। জল দেওয়ার পর আমি কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ঝোলটা ফুটে যায়। তো এইভাবে যদি বড়ার রসাটা করে খান তাহলে দেখবেন একদম অসাধারণ লাগে খেতে। আর এতটাই টেস্টি হয় যে বোঝাই যায় না নিরামিষ না আমিষ। বা মোচা একঘেয়েমি হয়ে গেলে কেউ বুঝতেই পারবে না যে এটা মোচার বড়ার রেসিপি। এতটাই সুস্বাদু হয় খেতে, মানে কি বলবো, একদম মুখে লেগে থাকে। তো দেখো এখানে কিন্তু আমার ঝোল ফুটে গেছে। তো এবার আমি বড়াগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, বড়া দেওয়ার পরে কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে। আর ঝোলটা একটু বেশি দিতে হবে, কেননা নালে বড়াটা
ফুলে কি করে মোটা হবে বলো। তো দেখো এখানে কিন্তু বড়াগুলো আমি দিয়ে দিয়েছি। এবার হালকা একটু চিনি দিয়ে দিচ্ছি যাতে তরকারির স্বাদটা নুনটা অ্যাডজাস্ট হয়ে যায়। তো চিনি দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, যাতে এটা একদম আমিষ তরকারির মতন ফ্লেভার আসে। তো দেখো এখানে কিন্তু আমার বড়ার তরকারি রেডি একদম। এর সাথে একটু ভাত হলে তো জমে ক্ষীর হয়ে যাবে। বেগুনটা দেখো এত সুন্দর হয়েছে কিন্তু গলে যায়নি। আর যদি লবণ দিয়ে ভাজতে তাহলে কিন্তু ঝোলের মধ্যে গলে যেত বেগুনটা। তো তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবে, আর একটু লাইক কমেন্ট করে পাশে থাকবে। তো দেখো বড়া তরকারিটা আমি তুলে নিচ্ছি একটা প্লেটের মধ্যে। আমার তো দেখেই জিভে জল চলে আসছে, তো খাওয়া তো দূরে থাক। এই তরকারিটা হলে আর কিছু লাগে না, একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যায়। তো তোমাদের কেমন লাগলো আমার এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে। আর তোমরাও বাড়িতে একবার ট্রাই করে দেখবে, যদি ভালো না লাগে তখন তোমরা আমায় বলবে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে নমস্কার।